ইজি ফিজিক্স বই থেকে এই পর্বে আমরা কিছু অনুধাবনমূলক সংক্ষিপ্ত প্রশ্ন বিশ্লেষণ করব। প্রশ্নগুলো আমরা সমাধান করাচ্ছি ইজি ফিজিক্স বই থেকে। তোমরা যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলো। কোনো বস্তুর পানিতে ভাসন ও নিমজ্জনের কারণ ব্যাখ্যা করো। মানে হচ্ছে কখন ভাসবে কখন ডুববে। খুব সিম্পল বিষয়, যার ওজন বেশি হবে বস্তু সেদিকে যাবে, যার ওজন বেশি হবে বস্তু সেদিকে যাবে। উপর থেকে একটা বস্তু বল প্রয়োগ করে, নিচ থেকে পানি পাল্টা বল প্রয়োগ করে, এই দুইটা বলের মধ্যে যার বল বেশি সেদিকেই বস্তু যাবে। যদি বস্তুর ওজন বেশি হয় তাহলে ডুবে যাবে, যদি পানির বল বেশি হয় তাহলে বস্তু উপরের দিকে উঠে যাবে, মানে ভেসে থাকবে। আর যদি দুইটা বল সমান হয় তাহলে ডুবন্ত অবস্থায় ভেসে থাকবে। এখানে আমাদের সেটাই ব্যাখ্যা করা আছে যে একটা বস্তুর ওজনকে আমরা ধরলাম W1 আর অপসারিত তরলের ওজনকে ধরলাম হচ্ছে W2। যদি বস্তুর ওজন তরলের ওজনের থেকে বেশি হয় তাহলে ডুবে যাবে, যদি দুইটা সমান হয় তাহলে নিমজ্জিত অবস্থায় ভেসে থাকবে, আর যদি বস্তুর ওজন কম হয় তাহলে বস্তু ভেসে থাকবে। আবদ্ধ জায়গায় গ্যাসের চাপ কিভাবে সৃষ্টি হয়? আবদ্ধ জায়গায় গ্যাস রাখা হলে সেটি পাত্রের গায়ে এক ধরনের চাপ দেয়। পদার্থের আণবিক গতিতত্ত্ব থেকে তা ব্যাখ্যা করা যায়। আবদ্ধ জায়গার ভেতর গ্যাসের অণুগুলো ছোটাছুটি করতে থাকে এবং প্রতিনিয়ত সেটি আবদ্ধ জায়গায় দেয়ালে এসে আঘাত করে এবং প্রতিফলিত হয়ে ফিরে যায়। অর্থাৎ গ্যাসের অণু একটি ভরবেগে দেয়ালে আঘাত করে অন্য ভরবেগে ফিরে যায়। এইভাবে আবদ্ধ জায়গায় গ্যাসের চাপ সৃষ্টি হয়। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, ধরো এরকম একটা পাত্র, এখানে এরকম অসংখ্য গ্যাসের অণু আছে। এই অণুগুলো প্রতিনিয়ত ছোটাছুটি করে, চারদিকে হচ্ছে ছোটাছুটি করে। তো এই ছোটাছুটি করতে গিয়ে ওরা এরকম পাত্রের দেয়ালে আঘাত করে। এই যে পাত্রের দেয়ালে এরকম আঘাত করার সময় চাপ সৃষ্টি করে, চাপ সৃষ্টি করে এবং সেই চাপটাই মূলত হচ্ছে গ্যাসের চাপ বলে বিবেচিত হয়। তার মানে হচ্ছে কোন একটা আবদ্ধ পাত্রের মধ্যে অণুগুলো চারদিকে ছোটাছুটি করে দেয়ালের গায়ে আঘাতের ফলে চাপের সৃষ্টি হয়। এটাই আমাদের প্রশ্নে জিজ্ঞেস করেছে যে আবদ্ধ জায়গায় গ্যাসের চাপ কিভাবে সৃষ্টি হয়। টরিসিলের পরীক্ষায় পারদের উচ্চতা 76 সেন্টিমিটার এসে থেমে যায়, ব্যাখ্যা করো। আচ্ছা, আমরা প্রথমে একবার ব্যাখ্যাটা পড়ি, তারপরে আমরা হচ্ছে যে প্রশ্নটার কি বলে এক্সপেরিমেন্টটা একবার দেখে নিব, মানে ব্যাখ্যা দেখে নিব। টরিসিলের পরীক্ষায় একমুখ বন্ধ একটি পারদ ভরা নলকে পারদ ভর্তি পাত্রে উল্টো করে রাখা হয়। বায়ুমণ্ডলের চাপের কারণে পারদের উচ্চতা নামতে নামতে 76 সেন্টিমিটারে নেমে যায়। এই কারণে এক বায়ুমণ্ডলীয় চাপকে 76 সেন্টিমিটার পারদ স্তম্ভের চাপের সমান বলা হয়ে থাকে। বাতাসে পারদের উপর চাপ দিচ্ছে এবং সেই চাপ তরলের সব জায়গায় সঞ্চারিত হয়ে নলের নিচে অবধি আসে। যেহেতু নলের উপরে কোনো ছিদ্র নেই তাই ওই অংশ বায়ু চাপ দিতে পারছে না, কাজেই সমতায় আনার জন্য নলের নিচে 76 সেন্টিমিটার উঁচু পারদস্তম্ভের ওজনের কারণে চাপ সৃষ্টি হয়। অর্থাৎ বায়ুমণ্ডলীয় চাপ নলের পারদের উপর ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে, আবার অভিকর্ষ বল একে পারদের উপর নিম্নমুখী বল প্রয়োগ করে। যখন এই বিপরীতমুখী বল দুটি মান সমান হয়ে যায় তখন পারদ এক জায়গায় স্থির হয়ে যায়। টরিসিলের পরীক্ষায় 76 সেন্টিমিটার উচ্চতায় এই দুটি বল সমান, ফলে পারদের উচ্চতা 76 সেন্টিমিটার এসে থেমে যায়। মানে আমাদের প্রশ্নে কি বলেছে? প্রশ্নে বলেছে টরিসিলির পরীক্ষায় পারদের উচ্চতা 76 সেন্টিমিটার এসে থেমে যায়, ব্যাখ্যা করো। বিষয়টা হচ্ছে এরকম, চলো আমরা এটা এক্সপেরিমেন্টটা একবার অ্যানালাইসিস করি। এরকম একটা পাত্র, এই পাত্রের মধ্যে পারদ আছে, এই পাত্রের মধ্যে পারদ আছে, পারদপূর্ণ। এর পাশে ধরো একটা টেস্ট টিউব, যে টেস্ট টিউবের উচ্চতা হচ্ছে 1 মিটার। এই টেস্ট টিউবের উচ্চতা হচ্ছে 1 মিটার। তো আমরা কি করলাম? এই টেস্ট টিউব পারদ দ্বারা পরিপূর্ণ করলাম, এই টেস্ট টিউবকে পারদ দ্বারা পরিপূর্ণ করলাম। পরিপূর্ণ করার পরে যে খালি যে মুখটা আছে না, খোলা যে মুখটা, সেটাকে এরকম আঙুল দিয়ে এরকম চেপে ধরলাম, চেপে ধরে এখানে এনে ডুবিয়ে দিলাম। এই যে এখানে এনে ধরো এরকম করে হচ্ছে আমরা এখানে এনে ডুবিয়ে দিলাম। তো ডুবিয়ে দিলে এটা তো পারদ দ্বারা পরিপূর্ণ ছিল। এখন যেহেতু উপর করে দিয়েছি স্বাভাবিকতই কি পড়ে যাওয়ার কথা, কিন্তু দেখা যায় একটা সার্টেন 76 সেন্টিমিটার পর্যন্ত আসার পর পারদ আর নিচের দিকে নামে না। কেন নিচের দিকে নামে না? বিষয়টা হচ্ছে এই যে পাত্রটা তো খালি জায়গায় না, বাতাস এই তরলের উপর চাপ প্রয়োগ করে। এখন প্যাসকেলের সূত্র অনুসারে কি হবে? এই চাপ সব দিকে সমানভাবে ছড়ায় পড়বে, মানে এই চাপ এসে এরকম ভেতরের দিকেও কাজ করবে। তো এই ভেতরের দিকে কাজ করলে কি হবে? পারদটা উপরের দিকে উঠবে। আবার অভিকর্ষজ বল কি করবে? পারদটাকে নিচের দিকে টানবে।
এই যে উপরের দিকের বলটা আর নিচের দিকের বলটা দুইটা যখন সমান হয়ে যায় তখন পারদ স্থির হয়ে যায়। এখন বায়ুমণ্ডলের চাপ যদি স্বাভাবিক থাকে, মানে 1 অ্যাটমসফিয়ার থাকে, নর্মালি যে চাপটা থাকে সেটা থাকে, তাহলে এই উচ্চতাটা হয় হচ্ছে 76 সেন্টিমিটার। তাহলে বায়ু চাপের ফলে পারদস্তম্ভ উপরের দিকে উঠতে চায়, আবার অভিকর্ষজ বলের প্রভাবে নিচের দিকে নামতে চায়। দুইটা বল যখন সমান হয়ে যায়, মানে চাপ মানে কি প্রতি একক ক্ষেত্রফলে বল না, এই জন্য দুইটা বল যখন সমান হয়ে যায় তখন পারদস্তম্ভটা স্থির হয়ে যায়। যে স্থির পারদস্তম্ভের উচ্চতা হচ্ছে 76 সেন্টিমিটার। কোন স্থানে উচ্চতার সঙ্গে বায়ুমণ্ডলীয় চাপের পরিবর্তন ঘটে কেন? মানে উচ্চতা পরিবর্তিত হলে বায়ুমণ্ডলীয় চাপের পরিবর্তন ঘটে কেন? অভিকর্ষজ বলের কারণে ভূপৃষ্ঠের নিকটবর্তী অঞ্চলে বায়ুর ঘনত্ব বেশি। পৃথিবীর পৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় বায়ুর ঘনত্ব ততই কমতে থাকে এবং একসময় কমতে কমতে শূন্য হয়ে যায়। এখন বায়ুর ঘনত্ব যত বেশি হয় বায়ুর চাপও তত বেশি হয়। সুতরাং এই ক্ষেত্রে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বায়ুর ঘনত্ব কমলে বায়ুর চাপও কমে যায়। এই জন্য কোনো স্থানে উচ্চতার সঙ্গে বায়ুমণ্ডলীয় চাপের পরিবর্তন ঘটে। মানে ভূপৃষ্ঠে তো অভিকর্ষজ বলের পরিমাণ সবচেয়ে বেশি, যার ফলে এখানে বায়ুর পরিমাণও সবচেয়ে বেশি। যত উপরের দিকে উঠতে থাকি অভিকর্ষজ বলের পরিমাণ কমে যায়, বায়ুর পরিমাণও কমে যায়। বায়ুর পরিমাণ কমে যাওয়ার ফলে সেখানে হচ্ছে ঘনত্বের পরিমাণ হ্রাস পায় তথা বায়ুর চাপের পরিমাণ হ্রাস পায়। তাই উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বস্তুর চাপ হ্রাস পায়। সকল পদার্থের স্থিতিস্থাপকতা একই হয় না। সকল পদার্থ একই উপাদানের তৈরি না। বিভিন্ন পদার্থের গঠন উপাদান ভিন্ন ভিন্ন, যার ধরুন ভিন্ন ভিন্ন উপাদানের স্থিতিস্থাপকতার গুণাঙ্কের মানও ভিন্ন ভিন্ন হয়, যার ফলে বাহ্যিক বল অপসারণের পর পদার্থসমূহের আগের অবস্থানে ফিরে আসার প্রবণতাও ভিন্ন এবং এর বিপরীতে উদ্ভূত বলের মানও ভিন্ন হয়। তাই বলা যায় পদার্থের স্থিতিস্থাপকতা একই রকম হয় না। এটা ব্যাপারটা এরকম যে এক একটা পদার্থের অণুগুলার ভেতরে যে স্ট্রাকচার বা ডায়াগ্রামগুলোর ভেতরে যে স্ট্রাকচার সেটা কিন্তু হচ্ছে সেম থাকে না। এক একটার ক্ষেত্রে অণুগুলোর আকর্ষণ বল এক এক রকম। যেমন ধরো লোহার মধ্যে একটা অণুর সাথে আরেকটা অণুর আকর্ষণ বল যেরকম হয়ে থাকে, বরফের ক্ষেত্রে কি সেরকম হয়? লোহাকে আমি চাইলে কিন্তু বাড়ি দিয়ে ভেঙে ফেলতে পারি না, কিন্তু বরফকে কিন্তু আমি বাড়ি দিয়ে টুকরা করে ফেলতে পারি, তাই না? তো এইখানে আকর্ষণ বলের পরিবর্তন ঘটে। তাহলে এক একটা পদার্থ যখন এক একটা উপাদান দিয়ে তৈরি তখন অণুগুলোর মধ্যে আকর্ষণ বিকর্ষণের পরিমাণও এক এক রকম হয়ে থাকে। অর্থাৎ তাদের বিকৃত করার ক্ষেত্রে ভিন্ন ভিন্ন বল প্রয়োগ করা হয়, আবার ভিন্ন ভিন্ন বাধারও সৃষ্টি হয়। যেহেতু এক একটা পদার্থ এক একটা উপাদানের তৈরি, আবার এক একটার ক্ষেত্রে বিকৃতি এবং পীড়ন এক এক রকম, তাই স্থিতিস্থাপকতাও এক একটার ক্ষেত্রে এক এক রকম হয়। বিকৃতির একক নাই কেন? বাহ্যিক বল প্রয়োগে পদার্থের আকার বা দৈর্ঘ্যের যে আপেক্ষিক পরিবর্তন হয় সেটা হলো বিকৃতি। এখন এল নট দৈর্ঘ্যের একটি বস্তুর উপর বল প্রয়োগ করা হলে তার দৈর্ঘ্য এল হয়, তাহলে বিকৃতি হবে দৈর্ঘ্যের পরিবর্তন, মানে নতুন দৈর্ঘ্য এল মাইনাস হচ্ছে আদি দৈর্ঘ্য ডিভাইডেড আদি দৈর্ঘ্য, অর্থাৎ দৈর্ঘ্যের পরিবর্তন ডিভাইডেড আদি দৈর্ঘ্য। তো যেহেতু উপরেও দৈর্ঘ্য নিচেও দৈর্ঘ্য অর্থাৎ দুইটা একই রাশির অনুপাত, তাহলে উপরে নিচে ইউনিটটা কাটাকাটি চলে যাবে, বিকৃতির কোনো একক থাকবে না। পদার্থের চতুর্থ অবস্থা বলতে কি বুঝো? পদার্থের চতুর্থ অবস্থার নাম হচ্ছে প্লাজমা। এই প্লাজমা হলো অতি উচ্চ তাপমাত্রায় আয়নিত গ্যাস। মানে গ্যাসকে যখন তাপ দেওয়া হয় তখন গ্যাসের পরমাণুগুলো থেকে ইলেকট্রনগুলো বের হয়ে চলে আসে, যার ফলে এটা কি আয়নিত অবস্থার সৃষ্টি হয়। প্লাজমা বড় উৎস হচ্ছে সূর্য, তাছাড়া অন্যান্য নক্ষত্রগুলো প্লাজমার উৎস। প্রায় কয়েক হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্লাজমার অবস্থার উৎপত্তি হয়। গ্যাসের ন্যায় প্লাজমার কোনো নির্দিষ্ট আকার বা আয়তন নেই। প্লাজমা কণাগুলো তড়িৎ আধান বহন করে, তাই প্লাজমা তড়িৎ পরিবাহী হিসেবে কাজ করে। তাহলে মূল বিষয়টা কি? গ্যাসকে তাপ দেওয়া হলে প্লাজমায় পরিণত হয়। প্লাজমার স্পেসিফিক জিনিস হচ্ছে গ্যাসে পরমাণু থাকে কিন্তু প্লাজমার ভেতরে আয়ন থাকে। গ্যাস বিদ্যুৎ পরিবহন করে না, প্লাজমা বিদ্যুৎ পরিবহন করে। গ্যাসের হচ্ছে নির্দিষ্ট আকার আকৃতি থাকে কিন্তু প্লাজমার কোনো আকার আকৃতি থাকে না। সমান ইটের রাস্তায় খালি পায়ে হাঁটা এবং ইটের খোয়ার উপর দিয়ে হাঁটা কোনটি কষ্টসাধ্য? আমরা জানি হচ্ছে পি সমান হচ্ছে এফ বাই এ। এখন আমার এই ক্ষেত্রে যদি বল কনস্ট্যান্ট হয় তাহলে চাপ হচ্ছে ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক, মানে ক্ষেত্রফল যত কম হবে চাপ তত বেশি হবে। এখন ইটের খোয়ার ক্ষেত্রে কি হয়? মাথাগুলা সুচালো হয় না, যার ফলে এখানে কি হয়? ক্ষেত্রফলের পরিমাণ কম থাকে, আর ক্ষেত্রফলের পরিমাণ কম থাকার কারণে চাপ বেশি কাজ করে, যার ফলে সেখানে হাঁটা কষ্টকর হয়ে ওঠে। তাপমাত্রা বাড়লে পদার্থের ঘনত্ব কমে যায় কেন? খেয়াল করো, ঘনত্ব সমান হচ্ছে কি? ভর বাই আয়তন। এখন তাপমাত্রা যখন বাড়ে তখন আয়তনের পরিমাণ বৃদ্ধি পায়,
আমরা জানি তাপ প্রয়োগে যে কোনো পদার্থের আয়তন বৃদ্ধি পায়। তো আয়তন বৃদ্ধি পেলে কি হবে? ঘনত্ব অটোমেটিক হ্রাস পাবে, কারণ ঘনত্ব আয়তনের ব্যস্তানুপাতিক। আয়তন যত কম হবে ঘনত্বের পরিমাণ তত বেশি হবে, আর আয়তন যত বেশি হবে ঘনত্বের পরিমাণ তত কম হবে। সমুদ্রে ভেসে থাকা কোনো বস্তুর নদীতে ডুবে যেতে পারে কেন? খেয়াল করো, ভাসা বা ডোবা কিসের উপর নির্ভর করতেছে? বস্তুর ওজন এবং প্লবতার উপর, অর্থাৎ অপসারিত তরলের ওজনের উপর। তো এখন যেহেতু সমুদ্রের পানির ঘনত্বের পরিমাণ নর্মাল পানির ঘনত্বের থেকে কিছুটা বেশি, মানে 1024 কেজি পার ঘনমিটার, কিছুটা বেশি, যার ফলে ঊর্ধ্বমুখী প্লবতার পরিমাণটাও বেশি হয়। এখন ঊর্ধ্বমুখী প্লবতার পরিমাণ বেশি হওয়ার ফলে এখানে যে বস্তুটা ভেসে থাকবে, যখন আমি ঘনত্বের পরিমাণ কম এমন পানির মধ্যে রাখবো, তখন ঊর্ধ্বমুখী প্লবতার পরিমাণ কিছুটা কমে যাবে, যার ফলে সেখানে কি হবে? বস্তুটা তোমার ডুবে যাবে। এখন ধরো আমি একটা এক্সাম্পল দিয়ে বলি যে একটা বস্তুর ঘনত্ব ধরো হচ্ছে 1020 কেজি পার ঘনমিটার। এখন এই বস্তুটাকে যখন আমি সমুদ্রে রাখবো, সমুদ্রের ঘনত্ব কত? 1024 কেজি পার ঘনমিটার। আমরা দেখতে পাচ্ছি বস্তুর ঘনত্বের থেকে সমুদ্রের পানির ঘনত্বের পরিমাণ বেশি, যার ফলে এক্ষেত্রে কি হবে? বস্তুটা ভেসে থাকবে। কিন্তু বস্তুটাকে যদি আমি নর্মাল পানিতে রাখি, নর্মাল পানির ঘনত্ব হচ্ছে 1000 কেজি পার ঘনমিটার। নর্মাল পানির ঘনত্ব হচ্ছে 1000 কেজি পার ঘনমিটার। নর্মাল পানির থেকে বস্তুর ঘনত্ব আবার বেশি কি? বস্তুর ঘনত্ব আবার কি? বেশি, যার ফলে ক্ষেত্রে ডুবে যাবে। তাহলে সমুদ্রের ক্ষেত্রে যেটা ভেসে থাকবে, নর্মাল পানির ক্ষেত্রে এসে সেটা ডুবে যাবে, কারণ সমুদ্রের পানির ঘনত্ব নর্মাল পানির ঘনত্বের থেকে বেশি। বরফ পানিতে ভাসে কেন? কোনো বস্তুর ওজন অপসারিত পানির ওজন থেকে বেশি হলে বস্তুটি পানিতে ডুবে যাবে। অন্যদিকে বস্তুর ওজন অপসারিত পানির ওজন থেকে কম হলে বস্তুটি আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে। বরফের ক্ষেত্রে বরফের ওজন এটি দ্বারা অপসারিত পানির ওজন থেকে কম, এই জন্য বরফ পানিতে ভাসে। বারবার এই প্রশ্নগুলা বলছি, এই জন্য আর ব্যাখ্যায় গেলাম না। বাতাসে জলীয় বাষ্প বাড়লে চাপ কমে যায় কেন? খেয়াল করো, আমরা জানি P ইকুয়ালস টু F বাই A অথবা mg/a, তাই না? তার মানে আমরা যদি জি আর এ কে কনস্ট্যান্ট ধরি, তাহলে আমরা লিখতে পারি কি? P সমানুপাতিক m, মানে চাপ হচ্ছে ভরের সমানুপাতিক। ভর বেশি হলে চাপের পরিমাণ বেশি হবে। এখন জলীয় বাষ্প মানে হচ্ছে পানি, এক্ষেত্রে ভরের পরিমাণ কত? 18 গ্রাম। নর্মালি বাতাসের ক্ষেত্রে কি হয়? নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন। নাইট্রোজেন হচ্ছে 28, অক্সিজেন হচ্ছে 32, হাইড্রোজেন হচ্ছে 2। তাহলে এই ক্ষেত্রে কত আসতেছে? 62 গ্রাম আসতেছে। নর্মাল বাতাসের ক্ষেত্রে ভরের পরিমাণ 62 গ্রাম, জলীয় বাষ্পের ক্ষেত্রে হচ্ছে 18 গ্রাম। যেহেতু নর্মাল বাতাসের ক্ষেত্রে ভর বেশি, সুতরাং চাপ বেশি হবে। জলীয় বাষ্পের ভর যেহেতু কম, চাপের পরিমাণ কম হবে। এই জন্য বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পেলে চাপের পরিমাণ কমে যায়। জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পেলে চাপের পরিমাণ কমে যায়। আমরা বায়ুমণ্ডলের চাপ অনুভূত করি না কেন? খুব সিম্পল বিষয়। বাতাস আমাদের উপর একটা চাপ দিচ্ছে, কিন্তু আমাদের শরীরের অভ্যন্তরে কি আছে? ব্লাড প্রেশার আছে না? এই ব্লাড প্রেশারটা ভেতর থেকে বাহিরের দিকে চাপ প্রয়োগ করে, আবার বাহির থেকে বাতাসের চাপটা আমাদের শরীরের উপর কাজ করে। দুইটা একটা আরেকটাকে কাটাকাটি করে ফেলে বলে আমরা এই চাপটা অনুভূত করি না। কিন্তু আমরা যদি সারফেস থেকে একটা সার্টেন উচ্চতায় চলে যাই, যেখানে বাতাসের চাপটা কমে যাবে, সেখানে আমার শরীরের অভ্যন্তরে যে চাপটা আছে সেটা বেশি কাজ করে বলে তখন আমি সেটা অনুভব করব যে এখানে বাইরের চাপটা কমে গেছে। এই জন্য দেখা যাবে বড় প্লেনগুলা হাই উচ্চতায় গেলে তখন সেক্ষেত্রে ভেতরে কিন্তু প্লেনের ভেতরে কিন্তু আর্টিফিশিয়াল এয়ার প্রেশার তৈরি করা হয়, যাতে যাত্রীরা অস্বস্তি অনুভব না করে। না হলে দেখা যাবে হচ্ছে যাত্রী নাক মুখ দিয়ে ব্লিডিং পর্যন্ত হতে পারে। অথবা যারা মহাকাশে যায় তারা দেখবে যে স্পেস স্যুট পরে যায়। স্পেস স্যুট পরে যায় কেন? কারণ বাহিরের বাতাসটার সাথে শরীরের যে চাপটা আছে সেটাকে অ্যাডজাস্ট করার জন্য। আবার আমরা ধরো সমুদ্রের যখন নিচে যাব, সেখানে একটা সার্টেন গভীরতায় যাওয়ার পর কিন্তু আমাদের উপর চাপটা আমাদের শরীরের অভ্যন্তরের চাপের থেকে বেশি হয়। সেক্ষেত্রে দেখা যাবে আমাদের হার্টটার হচ্ছে দুমড়ে মুচড়ে যেতে পারে। এই জন্য সেখানে কিন্তু আলাদা হচ্ছে ইকুইপমেন্ট নিয়ে যেতে হয়। পীড়ন ও ইয়াং মডুলাসের একক একই কেন? ব্যাখ্যা করো। আমরা জানি ওয়াই সমান হচ্ছে পীড়ন বাই বিকৃতি। ওয়াই সমান হচ্ছে পীড়ন বাই বিকৃতি। এখন যেহেতু বিকৃতির কোনো একক নাই, বিকৃতি হচ্ছে একই রাশির অনুপাত, দৈর্ঘ্যের পরিবর্তন বাই আদি দৈর্ঘ্য, তাহলে বিকৃতির কোনো একক নাই। একক আছে কার? পীড়নের একক। তাহলে পীড়নের একক যা হবে, ইয়াং মডুলাসের একক বাই স্থিতিস্থাপকতার গুণাঙ্কের একক তাই হবে। বিকৃতির জন্য পীড়নের উদ্ভব হয়। এখন বিকৃতি জিনিসটা কি?
বিকৃতি হচ্ছে কোনো একটা বস্তুর উপর বাহির থেকে বল প্রয়োগ করে আকৃতির পরিবর্তন করা। আর পীড়ন জিনিসটা কি? আকৃতির পরিবর্তন করতে গেলে প্রতি একক ক্ষেত্রফলে যে বাধাটা সৃষ্টি হয় তাকে পীড়ন বলে। মানে আমি এটাকে ভেঙে ফেলতে চেষ্টা করতেছি, এই যে বাঁকা করে ফেললাম এটা হচ্ছে বিকৃতি, আর বাঁকা করে ফেলার সময় ভেতর থেকে যে বাধাটা সৃষ্টি হচ্ছে, মানে আমাকে ভাঙতে দিচ্ছে না, সেটা হচ্ছে পীড়ন। তার মানে হচ্ছে পীড়নটা কখন কাজ করে? যখন বিকৃতি করার চেষ্টা করি। এই জন্যই আমরা বলতে পারি বিকৃতির জন্য পীড়নের উদ্ভব হয়। তো এটাই ছিল এই পর্বে আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের বিশ্লেষণ বা ব্যাখ্যা। প্রশ্নগুলো আমরা সমাধান করাচ্ছি ইজি ফিজিক্স বই থেকে। তোমরা যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করেনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।